নমস্কার, বর্তমান ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুভব। আমরা এখন আছি ৪৮ নম্বর ওয়ার্ডের পুরপিতা বিশ্বরূপ দের সঙ্গে। গত কয়েক সপ্তাহ ধরে যে অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে পুরসভাকে কেন্দ্র করে, আপনি একজন পুর প্রতিনিধি, তৃণমূলের পুর প্রতিনিধি, কতটা অস্বস্তিতে আছেন? ভীষণ রকম অস্বস্তিতে। কারণ সে অর্থে তো কোনো কাজ করা যাচ্ছে না। আসল কথা, পৌরসভায় কাজ করতে গেলে অর্থ একটা বড় বিষয়, এবং যেহেতু অর্থ বর্ষ শুরু হয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার এপ্রিল 2026 থেকে, আজকে মে মাস শেষ হয়ে জুন মাস, প্রায় আড়াই মাস হতে চললো, এখনো কোনো অর্থ বরাদ্দ হয়নি। অর্থবিহীনভাবে তো কোনো কাজ হয় না। ফলে খুবই অসুবিধার মতো, আমি শুধু নয়, কলকাতা পৌরসভা সমস্ত পৌর প্রতিনিধিরা সব দলেরই অসুবিধার মধ্যে দিয়ে চালাচ্ছে। সেটা না, আড়াই মাস, এই আড়াই মাসের আগে কি খুব স্বচ্ছভাবে, খুব সুন্দরভাবে কাজ করতে পারতেন? তখন সেটা অন্য কথা। কারণ পৌরসভা যারা চালাতেন, মেয়রের অধীনে মেয়র পরিষদ বা আরো যারা বড় চেয়ারম্যানরা রয়েছেন, আমার ব্যক্তিগত, আমি তো পোর খাওয়া রাজনীতিবিদ নয়, সিজন পলিটিশিয়ানও নই। আমি ভেবেছিলাম যে পৌরসভায় পৌর প্রতিনিধি হিসাবে অনেক কিছু করা যাবে মানুষের জন্য, কিন্তু করতে এসে দেখলাম যে এখানে কাজ করাটা সত্যিই মুশকিল। বিশেষ করে আমি যদি উত্তর কলকাতার কথা ভাবেন, কারণটা কি? উত্তর দেখুন, প্ল্যানিং এর অভাব। কারণ আমার মনে হয়েছে যে এক একটা জায়গার বেশি পৃষ্ঠপোষকতা পাচ্ছে, এক একটা অঞ্চল বেশি মাইলেজ পাচ্ছে, বেশি অর্থ বরাদ্দ হচ্ছে সেই সব জায়গায়, কিন্তু উত্তর কলকাতা কিন্তু বঞ্চিত হচ্ছে সামগ্রিকভাবে। আমার ওয়ার্ডের তো বটেই, উত্তর কলকাতা কিন্তু বঞ্চিত হচ্ছে। এর পিছনে কোনো বিশেষ কোনো কারণ আছে? উত্তর কলকাতা না, দক্ষিণ একটা সব সময় একটা প্রাধান্য পেয়ে এসছে। অর্থ বরাদ্দ থেকেই বলুন, তার ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করা বলুন, তার তার সমস্ত রকম সুযোগ সুবিধাই বলুন, দক্ষিণ কলকাতা কিন্তু অনেক এগিয়ে। উত্তর কলকাতা, আমি একবার পৌর অধিবেশনে বলেও ছিলাম যে অন্তত উত্তর কলকাতার জন্য ভাবা উচিত। কারণ কলকাতার এই অঞ্চলটা তো সাবেকি কলকাতা, ফলে এখানের ড্রেন লাইন পুরনো, কিন্তু ড্রেন লাইন সারাতে গেলে অতিরিক্ত অর্থের প্রয়োজন। জলের লাইন অনেক পুরনো, সেই মান্ধাতা আমলের, ব্রিটিশ পিরিয়ডের জলের লাইন নতুন করে করতে গেলে অতিরিক্ত অর্থের প্রয়োজন। কিন্তু সবটাই হচ্ছে অ্যাডেড এরিয়ার জন্য অনেক বেশি খরচা হয়েছে। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি, কলকাতা পৌরসভার এই বোর্ড, অর্থাৎ যে বোর্ড 5 বছর 4.5 বছরে চলছে, বারবার আমি প্রশ্ন করেছি। আমি বোধহয় মেয়রকে এতবার প্রশ্ন করেছি, বিব্রত করেছি। কারণ মানুষ কাজ চায়, মানুষ চায় একটু জল, মানুষ চায় তার ড্রেনেজ ঠিকমতো যাতে কাজ করে, মানুষ চায় একটু আলো। এগুলো অনেক সময় কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয়েছে শোনার মতো লোক নেই, দেখার মতো লোক নেই। কিন্তু আপনি তো শাসক দলের কাউন্সিলর, আপনি একটা স্তর অব্দি বলতে পারেন, নট বিয়ন্ড দ্যাট, তারপরে নয়। তাহলে আপনাকে বিরোধী দলের কাউন্সিলর হতে হবে। শাসক দলের কাউন্সিলরদের একটা লিমিটেশন আছে, বা কাউন্সিলর বলে না, শাসক দলের প্রতিনিধিদের একটা লিমিটেশন আছে, কিন্তু বিরোধী দলের প্রতিনিধিদের কোনো, জনপ্রতিনিধিদের কোনো লিমিটেশন নেই, তারা সবকিছু পারে। বারবার যে অনুরোধ, বারবার বিব্রত করা, যেটা বললেন আপনি, তাতে ব্যক্তিগতভাবে সমস্যায় পড়েননি কখনো? হ্যাঁ, প্রথম প্রথম একটু বিরক্ত হতেন সবাই, কিন্তু তারপরে সবাই বুঝলেন যে এটা এর হ্যাবিট। হ্যাঁ, লোক বিড়ি খায়, সিগারেট খায়, এর হ্যাবিট প্রশ্ন করে যাবে, ফলে হয়তো বিরক্তির কারণটা কমে তাচ্ছিল্যে চলে গেল। ওইরকম আর কি। কিন্তু আমি করে গেছি। আমি বোধহয় এখন অব্দি 140টার কাছাকাছি প্রশ্ন 4.5 বছরে করেছি, যা আমার রেকর্ড বোধহয় কেউ স্পর্শ করতে পারবে না। এতবার প্রশ্ন উঠে উঠে দাঁড়িয়ে প্রশ্ন করেছি, বিভিন্ন ইস্যুতে বলেছি। একটা কত বড় ইস্যু জানেন? ইঁদুর, ইঁদুর আমাদের সবকিছু নষ্ট করে দিচ্ছে, পাইপলাইন নষ্ট করে দিচ্ছে, মাটি কেটে দিচ্ছে, এমনকি বাড়ির ভিত নষ্ট করে দিচ্ছে। তো এই প্রবলেমটা কে সলভ করবে? আমি বলেছি এই ইঁদুরের প্রবলেম। কারণ এরা কি হয়, এই যত হকার, তারা তাদের এই খাবার দাবার নর্দমার জল খেয়ে ইঁদুরগুলো দেখবেন হৃষ্টে পুষ্টে বড় হয়ে যাচ্ছে। এটা হয়তো খুব সামান্য কথা, কিন্তু ইঁদুর এখন কলকাতা শহরের সব থেকে বড় বিপদ। আপনারা দেখেছেন যে ব্রিজ অব্দি, ঢাকুরিয়া ব্রিজের ভিত অব্দি নড়িয়ে দিয়েছে। ফলে কিন্তু
এই ইস্যুটা সলভ হবে কি? এটা তো মারাত্মক ইস্যু বলছেন যে গোটা কলকাতা শহরের তলাটাকে পুরো ফাঁপড়া করে দিচ্ছে। একদম তো সেক্ষেত্রে তো এটা নিয়ে একটা বড় প্ল্যানিং দরকার ছিল। কিছুই হয়নি, কিছুই হয়নি। আমি যখন প্রশ্ন করেছিলাম তখন বলা হলো ফ্রান্সে এটা আছে, জাপানে এটা আছে, জার্মানিতে এটা আছে। কিন্তু আর আমার বস্তির লোকদের, আমার এখানকার অঞ্চলের লোককে বলতে পারবো না যে আপনি জাপান, জার্মান, ফ্রান্স গিয়ে ঘুরে আসুন। আমাকে আমার সমস্যা আমাকে সলভ করতে হবে। এরকম অসংখ্য বিষয় আছে। হকার বলুন না, আজকে যে আমি হকারদের বিরোধী নই, কিন্তু প্ল্যান্ড হয়েছে হকার বসতে হবে। আপনি এখান থেকে বেরিয়ে আপনি বউবাজারে যান, আপনি দেখেন সব বাড়ির সামনে হকাররা বসে আছে, বড় বড় সোনার দোকান। আমার তো এখানে গোল্ড হ্যাভ সোনার দোকান, সোনার দোকানের সামনে সব হকাররা বসে আছে। একটা ভালো কাস্টমার গাড়ি থেকে নেবে, দোকানে ঢুকতে পারবেন না। ফলে এই যে সমস্যাগুলো, মানুষের দরজা আটকে হকার, বড় দোকান আটকে হকার, তো এটা সমস্যার সমাধান কি হবে? কতবার বলেছি, বললো আমাদের টাউন ভেন্ডিং কমিটি আছে, হাই কোর্ট অ্যাপয়েন্টেড, তারা করবেন এই সব কাজ। আর কবে করবে? 4-4.5 বছর তো এই বোর্ডের হয়ে গেল, আমি দেখছি। আর কবে করবে? মানুষ কবে রিলিফ পাবে? এগুলো হয়তো সামান্য বলতে, শুনতে সামান্য সামান্য লাগে, কিন্তু এগুলোই কিন্তু সুদূর প্রসারী একটা এফেক্ট আছে। যে বাড়ি সামনে হকার ডিস্টার্ব করছে, সে বাড়ির লোক কি আমাকে ভোট দেবে? দেবে না। যে দোকানদাররা করছে, তাদের কেউ না কেউ আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। এটা তো স্বাভাবিক ঘটনা। এটার জন্য তো আর রাজনীতি বুঝতে হয় না, রাজনীতি করতে হয় না। মানুষ রিলিফ চায়, যন্ত্রণা থেকে মুক্তি চায়। সেটা দিতে পারলাম কিনা, এটাই সহজ সরল কথা। আপনার ওয়ার্ডের সব থেকে বড় সমস্যা আপনার টেনিয়রের মধ্যে যেটা পড়েছিল সেটা হচ্ছে দুর্গা পিতুরি লেন। একের পর এক বাড়ি ভেঙে পড়ছে, বা যে মেট্রোর কাজ নিয়ে যে অশান্তি তৈরি হয়েছিল, এই সময় দলের সাপোর্ট কতটা পেয়েছিলেন, নাকি পুরোটাই রাজনীতি ছিল? দেখুন, যখন দলের কাছে গেছি, দলের সাপোর্ট বলতে কি, আমার উদ্বোধন কর্তৃপক্ষ বলতে আমি মেয়রকেই বুঝি। মেয়রকে যখন বলেছি, মেয়র 2-1 বার ভিজিট করেছেন, কথা শুনেছেন। কিন্তু সামগ্রিকভাবে সরকারের যে তৎপরতা থাকা উচিত, এই ডিজাস্টারটা তো মেট্রো ডিজাস্টার বউবাজারের, এটা কলকাতার ইতিহাসে এত বড় ডিজাস্টার হয়নি। একদম। ফলে এই ডিজাস্টারটা শুধু পৌরসভার কাজ ছিল না, এটা সামগ্রিকভাবে সরকারের দেখার ভাব ছিল যে আমরা কতদিনের মধ্যে মানুষগুলোকে আনবো, কতদিনের মধ্যে বাড়ি হবে, কতদিনে। কিন্তু কোনো প্ল্যানিং ছিল না। 2019 সালে যখন ডিজাস্টার হয়েছিল, তখন আমি পৌর প্রতিনিধি হইনি। আমার জেতার আগেই, মানে আগের বড় ডিজাস্টারটা প্রথম ডিজাস্টার 2000 বড় ডিজাস্টার যেটা হয়েছিল, তারপরে তো আরো 3টে হয়েছে, তো ছিল না। কিন্তু সেই সময় আমি শুনেছি তৎকালীন চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই লোকগুলো 2 থেকে 2.5 বছরের মধ্যে ঘর ফিরে পাবে। তো 19 থেকে আজকে 26, ঘর তো কেউ ফিরে পাইনি। বাড়ি এখন হচ্ছে, এখন আমি তাগাদা দিয়ে বলে ছুটে, এসব মানুষ জানেন যারা ডিজাস্টারে কবলিত মানুষ। আমার অফিসটাও ওখানে করেছি এই কারণে যে মানুষগুলো যেন হাতের কাছে আমাকে পায়। ফলে সে অর্থে সরকারের যে প্ল্যানিং প্রোগ্রামিং এর মধ্যে কিন্তু এই ডিজাস্টার নেই। গত কয়েকদিনে আপনাদের পুরো বোর্ডের, মানে আপনাদের দলের তরফ থেকে বহু কাউন্সিলর তারা রিজাইন করেছে বিভিন্ন পদ থেকে। এটা কি মানে কোথাও একটা বিরক্তির প্রকাশ এখন সব একসাথে কালেকটিভলি হচ্ছে? দেখুন, আমি বিরক্ত বলেই যে একটা অসময় তার প্রকাশ ঘটাতে হবে, আমি ঠিক সেই পদ্ধতিতে বিশ্বাস করি না। বিরক্তি তো বটেই, এবং বিরক্তি প্রকাশ আমি করেছি আমার সীমিত ক্ষমতার মধ্যে হাউসে বারবার প্রশ্ন করে। কিন্তু এখন দেখছি একটা এই নির্বাচনোত্তর পরিস্থিতির পর, ফল ঘোষণার পর, এখন দেখছি একটা চারদিকে একটা পদত্যাগের হিড়িক পড়ে গেছে। এই বোর্ডের আর আয়ু আছে 6 মাস, বড় জোর টেনে টুনে ডিসেম্বর এর মাঝামাঝি, মানে আর 6 মাস। এখন পদত্যাগ করে 6 মাসে বড় জোর আর 5টা কি 6টা অধিবেশন, মাসিক অধিবেশন হতে পারবে। তো পদত্যাগ করে কিন্তু সমস্যার খুব একটা সুরাহা হবে বলে আমি মনে করি না। আমি দেখলাম তারক সিং মহাশয় পদত্যাগ করেছেন, কেউ কেউ বড় চেয়ারম্যানরা পদত্যাগ করেছেন, তাদের হয়তো ব্যক্তিগত কারণ থাকতে পারে। তবে আমি মনে করি যে
5 বছরের জন্য পৌর প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন। এখন সামনে বর্ষা আসছে, ফলে এখন কিন্তু সার্ভিস দেওয়াটা একটা কাউন্সিলরের সব থেকে বড় কাজ, কর্তব্য। ফলে সেই কাজটা না করে পদত্যাগ করলেই যদি সব সমস্যা মিটে যেত, তাহলে তো সকলে পদত্যাগ করতো। মানুষ ম্যান্ডেট দিয়েছে 5 বছরের জন্য আপনি পৌর কাজ করবেন। ফলে ম্যান্ডেট সরিয়ে মানে শেষ হবার আগেই পদত্যাগ, কিন্তু আপনি আলাদা কিছু মাইলেজ পেতে পারেন, মিডিয়াতে আসতে পারেন, কিন্তু আদপে মানুষের কোনো উপকার হবে না। আপনার ওয়ার্ডে নয়, কিন্তু আপনার পাশের ওয়ার্ডে দেখা গেল সুরেন্দ্রনাথ কলেজে তৃণমূলের ইউনিয়ন রুম থেকে, তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুম থেকে দুটো সুটকেস বেরোলো, যেখানে তাড়াতাড়ি টাকা এবং সব উইয়ে খাওয়া। কলেজের মধ্যে বিলাসবহুল ঘর, সেখানে আপত্তিকর জিনিসপত্র। কি বলবেন, এটা তো সাংঘাতিক। এরাই সব হচ্ছে ফার্স্ট বয়। আমাদের দলের এই অঞ্চলের এরা হচ্ছে ফার্স্ট বয়। ফলে ফার্স্ট বয় নিয়ে, আপনি হিন্দু স্কুলের ফার্স্ট বয় নিয়ে কিছু প্রশ্ন করতে পারেন না, হেয়ার স্কুলের ফার্স্ট বয় নিয়ে কিছু প্রশ্ন করতে পারেন না। তেমনি দেবাশিস বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের দলের এই অঞ্চলের ফার্স্ট বয়, তাকে নিয়ে কেউ প্রশ্ন করতে পারে না বা পারা উচিত নয়। এবং এখন বিভিন্ন প্রশ্ন উঠছে, তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি অত্যন্ত গহিত অপরাধ। এবং এই অপরাধের শুধু ওই ওয়ার্ড বলে নয়, আমার ওয়ার্ডও অসংখ্যবার ওর দাদাগিরি হয়েছে, মারধর খেয়েছে ওর লোকেদের দ্বারা। এমনকি যেসব লোককে ওরা ওখানে চাকরি দিয়েছে তাদেরকে আমার ওয়ার্ডে লেলিয়ে দেওয়া, অসংখ্য ঘটনা ঘটেছে। আপনি বললেন প্রশ্ন করা যায় না, কিন্তু যখন আক্রান্ত হচ্ছেন, যখন বুঝছেন আপনার ওয়ার্ডেও একই রকম ভাবে অসভ্যতামি করা হচ্ছে, তখন কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একবারও বলার চেষ্টা করেছে? হ্যাঁ হ্যাঁ, অসম্ভব। কিন্তু কি হবে, আমাদের এমপি এমএলএ প্রশ্রয় পাচ্ছেন। দেবাশিস ব্যানার্জি তো নিজের কবজির জোরে করছেন না, আশীর্বাদ রয়েছে। আজকে এই দলটাকে নষ্ট করে দেবার মূলে এইসব মানুষগুলো কে জানতেন না? আমি একটা অঞ্চলের দীর্ঘদিনের এমপি, আমি জানবো না আমার ওয়ার্ডের কর্মীরা তাদের কি কাজ করছে, কি কোথায় তারা অনৈতিকতা করছে? আমি দীর্ঘদিনের এই অঞ্চলের এমএলএ, আমি জানবো না যে আমার চারিদিকে কি চলছে? মারাত্মক অভিযোগ, মানে এমএলএ এমপি নিজে জানেন, এটা তো কার্যত দলকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া। ওয়ার্ডে তো সেটাই হয়েছে। আমার ওয়ার্ডে একজন সুনীল সাউ বলে আছে, ঘ্যাঁচা চার নাম, অগন্তিক তার বিরুদ্ধে অপরাধ রয়েছে, সে প্রশ্রয় পেয়েছে। এখানে একটা ট্রায়াঙ্গুলার কাজ করতো, এই 48, 49, 50, তো এই তিনটে হচ্ছে এই মধ্য কলকাতার একেবারে হৃদস্পন্দন, হার্ট অফ দ্য সিটির মধ্যে। এখানে এই তিনটে ট্রায়াঙ্গুলার কাজ করতো। ওইদিকে দেবাশিস ব্যানার্জি, আমার ওয়ার্ডে সুনীল সাউ, এখানে সোনকাররা। এই শিয়ালদা স্টেশন থেকে আপনি যদি আসেন, হাঁটতে পারবেন না, চারিদিকে সব বাজার বসে আছে। বাজার তো এখানে বসার কথা না, বাজার তো কোলে মার্কেটের মধ্যে বাজার বসবে, আর রাস্তা পরিষ্কার থাকবে, এখান দিয়ে গাড়ি চলবে, বাস চলবে, মানুষ নির্বিঘ্নে হেঁটে যাবে। আপনি যান না এখান থেকে শিয়ালদা স্টেশন, নির্বিঘ্নে গাড়ি নিয়ে যান, তো বাইক নিয়ে যান, যেতে পারবেন? পারবেন না। সেখানে আবার আরেকজনের দৌড়। এই ত্রিভুজগুলো কাজ করেছে, এই কাজ করেছে এমএলএ এমপি এদের প্রশ্রয় মদতে। এমন নয় যে আমি আজকে দাঁড়িয়ে বলছি, আমার হাউসে প্রশ্ন ছিল হকার মুক্ত করে বা একটা জায়গায় রেখে আপনি গাড়ি চালানোর ব্যবস্থা করুন। আমি একটা বই করব, আমি হাউসে মানুষের জন্য কি কথা বলেছি। মানুষ তো ভাবতে পারে যে আজকে নির্বাচনে দলের খারাপ অবস্থা বলেই আজকে আমি বোধহয় মুখ খুলেছি। না, আমি মুখ ডে 1 থেকে খুলছি, যে কলকাতা শহরের নাগরিক তো আমি। আমার পরিবার 250 বছরের বেশি কলকাতা শহরে আছে। কলকাতার পুরনো পরিবারের গুলোর মধ্যে আমার পরিবার একটা। কলকাতার সমস্যা বোঝার জন্য তো আর কাউন্সিলর হবার প্রয়োজন নেই, এমএলএ এমপি হবার প্রয়োজন নেই। আমি যা এত বছরে দেখেছি অভিজ্ঞতা দিয়ে, সেটাই আমি হাউসে ডে 1 থেকে প্রশ্ন করেছি। এই বলাটার জন্যই অনেকের বিরাগ ভাজন হয়েছে। আপনি জানেন এই হকারের জায়গাগুলো আবার বিক্রি হয়, কে দেখবে?
পুরসভা দেখার দায়িত্ব। তো এটা কি যে দখল করছে সেই বিক্রি করছে, নাকি এর এর পিছনেও মাথা আছে? মাথা তো আছে, মাথা আছে। এক শ্রেণীর ইউনিয়ন, সব দলেরই ইউনিয়ন আছে, এখন তৃণমূলের বেশি ছিল, লেফটেরও ইউনিয়ন আছে। তাহলে এইসব দিয়ে না কলকাতার সামাজিক অবস্থানটা, কলকাতার মানুষের সত্যিকারের যারা কলকাতার ভোটার, কলকাতার নাগরিক, তারা কিন্তু যন্ত্রণায় আছে। তো এই যন্ত্রণা ওরা কাকে জানাবে? মেয়রকে জানাবে, থ্রু কাউন্সিলর। মানে গত 4.5 বছরে, মানে আপনি রাজনীতির লোক নন, আপনি প্রথমেই বললেন, মানুষের জন্য কাজ করতে এসে আপনার যদি এক কথায় বলতে হয়, আপনার অভিজ্ঞতা কি? আমি স্যাটিসফাইড না। দেখুন, দিনের শেষে আপনি সংবাদ মাধ্যমে কাজ করেন, একটা ভালো ইন্টারভিউ করতে পারলে আপনি মানসিক শান্তি পাবেন। এই আজকে আমি একটা ভালো ইন্টারভিউ করলাম, আবার এমন একটা খবর আপনি করেন যে এটা করতে হয়, সবাই করছে, আমি করছি, সেই খবরটার মধ্যে কোনো স্যাটিসফ্যাকশন কিছু নেই। তেমনি কাজের ক্ষেত্রে আমি স্যাটিসফাই না, যে এত কাজ করলাম, যে একটা মানসিক শান্তি, যে আমি এটা 4.5 বছর করলাম, সেই স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু নেই। আমি তো রাস্তা পরিষ্কারই করাতে পারছি না ভালো করে, কারণ আমার ঝাড়ুদারের সংখ্যা, সাফাই, এখন ঝাড়ুদার বলা যাবে না, সাফাই কর্মী, সেটা 76 থেকে কমে 32-এ চলে এসছে। মানে আমি নিজেই স্যাটিসফাই নই, তো আমি মানুষকে কিভাবে স্যাটিসফাই করব? এটা এই খাঁচাটা কোথাও না কোথাও নড়বড়ে হয়ে গেছে। ফলে এই খাঁচার ভেতরে থেকেই আপনাকে কাজ করতে হবে। আপনি মানে একদম বিপ্লবী হয়ে কিছু করতে পারবেন না, তাহলে আপনি আউট হয়ে যাবেন, সিনারিও থেকে আউট হয়ে যাবেন। তাহলে সেই নিয়ে চলা আর কি। আপনার ওয়ার্ডে যদি এরকম হয়, তাহলে এরকম নিশ্চয়ই আপনার বহু সহকর্মীর ওয়ার্ডেও এরকম হয়েছে। তো তারই কি রিফ্লেকশন এই ভোট বাক্সে বিধানসভা ভোটে পড়েছে? একদম। দেখুন, মানুষ পৌর কাজ দিয়ে বিচার করে। আমরা মুখে বলি, যখন দেশের পার্লামেন্ট ইলেকশন হবে তখন দেশের পররাষ্ট্র নীতি, বিদেশ নীতি নিয়ে কথা হবে। যখন বিধানসভা ভোট হবে তখন রাজ্যের উন্নয়ন নিয়ে কথা হবে। পৌরসভার ভোট হলে পৌর বিষয় নিয়ে কথা হবে। আসলে কেউ বিদেশ নীতি, পররাষ্ট্র নীতি এসব নিয়ে লোকসভা ভোটের জন্য কেউ মাথা ঘামায় না। রাজ্যের সার্বিকতা নিয়ে কেউ মাথা ঘামায় না। মানুষ ভাবে আমি পৌরসভা আমাকে খুশি করতে পারলো কিনা, কাউন্সিলরের মুখ দেখে ভোট হয়। আপনি তো সেই রিলিফ দিতে পারছেন না মানুষকে। দৈনন্দিন জীবনে যেটা দরকার সেটাই মানুষ এখন খুব ক্যালকুলেটিভ হয়ে গেছে। ভোট এলে মানুষ দেখে আমি রিলিফ পাচ্ছি কিনা, মানুষকে সেই রিলিফটা দিতে হবে। যে রিলিফটা গ্রহণযোগ্য হচ্ছে মানুষ নিচ্ছে, যেটা গ্রহণযোগ্য মনে করছে না সেটা ফেলে দিচ্ছে। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, কারণ আপনি একদিকে যেমন রাজনীতির মানুষ এখন, তার সঙ্গে দীর্ঘদিনের ক্রীড়া প্রশাসক, দীর্ঘদিনের সিএবির সঙ্গে আপনার সম্পর্ক, জগমোহন ডালিয়ার ছায়া সঙ্গে ছিলেন, সেই মানুষ আজকে সিএবি থেকে অনেকটা দূরে। হ্যাঁ, দেখুন, আমরা সবাই ক্রিকেট থেকে দূরে সরে গেছি। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ, যেটা লোধা কমিশন হয়েছিল, সেই লোধা কমিশনে একটা রেস্ট্রিকশন বেঁধে দিয়েছিল যে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটরদের লাইফ আলটিমেট টার্ম হচ্ছে 9 বছর, অর্থাৎ 6 বছরের মাথায় 3 বছরের কুলিং পিরিয়ড, এবং পরে এসে 3 বছর থাকতে পারবে, অর্থাৎ 6+3 9 বছর থেকে। কিন্তু সেই সময় এখানে আমি, কলকাতায় আমি, চেন্নাইতে শ্রীনিবাসন, হিমাচলে অনুরাগ ঠাকুর, এইরকম অসংখ্য মানুষ যারা অলরেডি আমরা প্রায় 9 বছর পার করে দিয়েছি। ফলে আমাদের ওখানে একটা ছেদ পড়ে গেল যে আমরা আর ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর থাকতে পারবো না। সেটা ঠিক কি বেঠিক সুপ্রিম কোর্টের উপরে তো যাওয়া যাবে না, কারণ এটা শুধুমাত্র ক্রিকেটের ক্ষেত্রে হলো। অর্থাৎ আমাদের দেশের আইন বলে দিল যে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটররা 9 বছরের বেশি থাকতে পারবে না, কিন্তু ফুটবল অ্যাডমিনিস্ট্রেটর থাকতে পারবে, টেবিল টেনিস অ্যাডমিনিস্ট্রেটররা থাকতে পারবে, কবাডির অ্যাডমিনিস্ট্রেটররা থাকতে পারবে। এটা কোথাও না কোথাও কিন্তু আমাদের মৌলিক অধিকারকে খর্ব করে। কি মনে হয়, সিএবি কি সঠিকভাবে কাজ হচ্ছে এখন? দেখুন, আমি সেই মূল্যায়নটা এই কারণেই করব না, কারণ তাহলে বলবে যে আমি চলে যাবার পর এখনকার কর্মকর্তাদের সমালোচনা করছি। তবে আমি দুটো জিনিসের ওপর গুরুত্ব দেবো। একটা, আমাদের রাজ্যের খেলোয়াড়রা, যেটাকে আমরা বলি ভূমিপুত্র, সান অফ দ্য সয়েল,
তারা সেভাবে উঠে আসছে না। কেন আসবে না? সিএবির অগাধ অর্থ রয়েছে, বোর্ড থেকে এত গ্রান্ট পাচ্ছে, কেন আমরা আমাদের ছেলেদেরকে কেন তুলতে পারছি না? আমাদের বলতে হচ্ছে যে স্বামীকে আমরা তুলেছি, মুকেশ কুমারকে আমরা তুলেছি, আকাশদীপকে তুলেছি, সেও কিন্তু আমার সান অফ দ্য সয়েল নয়। তারা নিজেদের সুবিধের জন্য এখানে এসে খেলে এখানকার মাটি থেকে নিজেদের লাভ করে বেরিয়ে যাচ্ছে। কেন ঘোষ, বোস, গাঙ্গুলি, চট্টোপাধ্যায়, মিত্র এরা কোথায়? মানে ক্রীড়া সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। একদম নো প্ল্যানিং। এর দায় তো কোনোভাবে রাজ্য সরকারের উপর বর্তায়। কোনোভাবে কেন, পুরোটাই বর্তায়। রাজ্য সরকার ঘোষণা করলো শেষ ন্যাশনাল গেমস উত্তরাখণ্ডে হলো, যারা সোনা পাবে তাদের 3 লাখ, যারা রূপো পাবে তাদের 2 লাখ, যারা ব্রোঞ্জ পাবে তাদের 1 লাখ টাকা দেওয়া হবে। 2025-এর জানুয়ারিতে ন্যাশনাল গেমস হয়ে গেল, 2026-এ জুন মাস, 1 টাকাও মেডেলিস্টরা পেল না। এই স্টেটের জন্য তারা আবার নতুন করে ঘাম ছড়াবে? কথার খেলাফ হয়ে গেল তো। এটা বলা যেত না, আজকে বলছি কারণ সরকারটা নেই বলে। মেসি 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 হচ্ছে সে তো পরের কথা, কিন্তু যে ছেলে মেয়েগুলো আমার স্টেটকে মেডেল এনে দিল, গভর্নমেন্ট প্রমিস করেছিল, স্পোর্টস সেক্রেটারি নিজে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করেছিল, আপনি ফুটেজ দেখুন, 3-2-1, সেটা কিন্তু কম। মহারাষ্ট্র 7 দিচ্ছে, আমরা 3 দিচ্ছি, যাবো তাই, কিন্তু কিছু তো দিচ্ছি, সে টাকাটাই দিল না। এতে হয় কি না, লোক আমাকে ধরছে যে স্যার আপনি তো সেভ দ্য মিশন বেঙ্গল ছিলেন। আমি সেভ দ্য মিশন ছিলাম বেঙ্গল উত্তরাখণ্ডে। প্লেয়ার গুলো এসে, তারা দুস্থ প্লেয়ার, তারা বিভিন্ন অ্যাথলেটস যে করে, সে তো আর কলকাতায় সোনার চামচ মুখে দিয়ে জন্মায়নি, সে তো গ্রাম বাংলা থেকে উঠে এসছে। জিমন্যাস্টিক্স যারা করেছে তারা সব গ্রাম বাংলার ছেলে মেয়ে, যোগা থেকে মেডেল এসছে তারা সব গ্রাম বাংলার ছেলে মেয়ে। তারা ফোন করে যে স্যার টাকা পেলাম না, কি উত্তর দেবো বলুন তো? আপনি ক্রীড়ামন্ত্রী অনেকবার অসংখ্যবার রিয়াকশন? হ্যাঁ, পাবে। জিনিস খোল নলছে বদলাতে হবে। এটা যদি বদলানো না যায়, বাংলার খেলাধুলার অবস্থা খুব খারাপ। আমি ধরে ধরে আপনাকে দেখিয়ে দিতে পারি যে আজকে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। কোনো প্ল্যানিং নেই। মেসিকে যে উন্মাদনা আমরা মেসির জন্য দেখলাম, তার যদি 0.1% অন্য খেলাধুলোর জন্য হতো, তাহলে বাংলা আজকে এতটা পিছিয়ে। মানে কোন উন্মাদনা বলছেন? মেসিকে আনার উন্মাদনা না মেসিকে তাড়ানোর উন্মাদনা? দুটোই, আনার উন্মাদনা থেকে তাড়ানোর উন্মাদনা। ওই করে কিন্তু খেলাধুলোর উন্নতি হবে না। মেসি এলো, ছবি হলো, তার স্ট্যাচু হলো, অত বড় একটা মেসি স্ট্যাচু, কেন বলরামের স্ট্যাচু অত বড় হবে না? কেন চুনি গোস্বামীর স্ট্যাচু হবে না? কেন কৃষাণুদের হবে না? অত বড় আর্টিস্টিক ফুটবলার ইন্ডিয়ান ফুটবলে কম এসছে। আরে সে মেসি হতে পারে, তার জায়গা আমি কেন আমার দেশের সম্পদের ভুলে যাব? খেলাধুলোটা খুব ইজি নয়, জানেন তো। খেলাধুলোটাকে অ্যাচিভ করতে হয়, পারফর্ম করতে হয়। পলিটিক্সে আপনারা অ্যাচিভ করলেন, পারফর্ম করলেন, কোনো ব্যাপার নয়। আপনি কতটা তেল দিয়ে দিলেন, ব্যাস আপনি পৌঁছে গেলেন রকেট গতিতে। কিন্তু খেলাধুলো তো কেউ বলবে না যে তেল মেরে আমি সোনা পেয়েছি, তেল মেরে রূপো পেয়েছি, তেল মেরে ব্রোঞ্জ পেয়েছি। আপনাকে পারফর্ম করতে হবে, আপনাকে একটা গোল অ্যাচিভ করতে হবে। খুব কঠিন কাজ। সেই কঠিন কাজটা খেলোয়াড়রা করে, তাহলে সেই খেলোয়াড়রা ডিপ্রাইভ হচ্ছে। আমি তো মোটিভেশন নষ্ট হচ্ছে, একদম হতে বাধ্য। এই পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে আজকে পৌঁছে গেছে, সেখান থেকে বের করে আনা কতটা কঠিন? খুব কঠিন কাজ। দেখুন, যদি আমরা এখন মাইনাসে চলছি, যদি 0-তে আসতে হয়, অ্যাটলিস্ট আমার ধারণা 3 বছর লাগবে, তারপরে 0.1-এ পৌঁছবে। সে ক্রীড়া হোক বা পুরসভা হোক, সব জায়গা থেকে ওয়ার্ক কালচারটা পুরো নষ্ট হয়ে গেছে। এই কালচারটাকে তৈরি করতে হবে।
পুরসভা হোক বা ক্রীড়াক্ষেত্র, সব বিষয়ে অকপট 48 নম্বর ওয়ার্ডের পুরপিতা বিশ্বরূপ দে। দেখতে থাকুন বর্তমান ডিজিটাল। ফলো করুন বর্তমান।